আসসালামু আলাইকুম। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে, বর্জন করেছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল, সরকারের মধ্যে, একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে। সরগরম অবস্থা, কি হতে চলেছে, কি হচ্ছে, জামাত কোন ভূমিকা অবতীর্ণ হয়। জামাত যে বৈঠকে অংশ নেবে না তারা সেটি ঐকমত্য কমিশনের যারা সদস্য তাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল এবং কারণ হিসেবে বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, এতে করে তারা মনে করছে যে রাজনৈতিক দল হিসেবে, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ইগনোর করা হয়েছে। এর প্রতিবাদ হিসেবে তারা এই বৈঠকটি বর্জন করেছে। জামাতের শীর্ষ পর্যায়ের কোনো কোনো নেতা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে এবং এটা তারা বলতে গেলে ঢাকঢোল পিটিয়েই জানাচ্ছে। তারা অভিমান করেছে, গোস্বা করেছে, নাকি এক ধরনের হুঙ্কার, হুঁশিয়ারি সরকারের প্রতি, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও বিষয়টি যে কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে সেটাও আমরা দেখলাম। তাদের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছিল আপনারা আসুন, আপনারা দেরি করে হলেও আসুন, 2 ঘন্টা পর হলেও জয়েন করুন। সরকার যে খানিকটা বিব্রত, খানিকটা ভয়ে আতঙ্কে রয়েছে সেটি মোটামুটি বোঝা যায়, নইলে এইভাবে তাদের প্রতি আকুল আবেদন জানাবে কেন। আবার জামাত একটু টোকা মেরে দেখলো যে তাদের অবস্থানটা এখনো সরকারের কাছে কতটা গুরুত্বের। তাদের শক্তিমত্তা বেশ ভদ্রতার সঙ্গে একটু অভিমানের সুরে জানান দেওয়ার চেষ্টা করা হলো। যে দলের ভোট নেই 10% ভোটও যাদের ঝুড়িতে নেই, তাদের এতটা প্রভাব বিস্তারের কারণ কি সে তো আমরা খুব ভালো করেই জানি। জামাতের শক্তির উৎস কোথায়, জামাত কি করতে পারে সেটিও আমরা খুব ভালো করে জানি। লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার যে বৈঠক, সেটিকে জনমানুষের একটি বড় অংশ বেশ সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হলো কিনা। আবার কেউ কেউ বলছেন যে এটা তো স্বাভাবিক, গত কয়েকদিন আলোচনা নানান বিষয় উঠে এসেছে যে বিএনপিকে টোপে ফেলা হয়েছে। আবার একটি পক্ষ বলছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেফ এক্সিটের কারণে বিএনপিকে হাতে রাখলো একটা সমঝোতায় পৌঁছে তিনি সত্যি সত্যিই হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান এবং তিনি এনসিপি কিংবা জামাতের উপর আর ভর করতে চাইছেন না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনোভাবে যে কোনো অবস্থায় বিপদে পড়তে পারেন, এই জন্য বিএনপির সঙ্গে একটি সমঝোতায় গেছেন। তবে এই বৈঠকটি ঘিরে তো মানুষের সন্দেহ, অবিশ্বাস দানা বেঁধেছিল এবং সেই দানা ক্রমান্বয়ে আরও বেশি বাড়ছে। এটা যেমন ঠিক, আবার দুজনের এই বৈঠকটি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল বা বৈঠকটি হওয়ার দরকার ছিল সে যে আঙ্গিকেই হোক না কেন, এটিও তো অস্বীকার করার কিছু নেই, এটিও মানুষ মনে করছে। এখন জামাত যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে তাদেরকে ইগনোর করা হয়েছে বা দেশে এসে প্রধান উপদেষ্টার এই বিষয়টি ঘোষণা দেওয়া উচিত ছিল, তাদেরকে ইগনোর করা হয়েছে, মূল্যায়ন করা হয়নি। যখন প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেন একটি প্রাথমিক পর্যায়ে, তখন কি বিএনপিকে ইগনোর করা হয়নি? বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল, জামাত বরাবরই বলে আসছিল যে রোজার আগে বা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে সমস্যা নেই, তাদের কথাটি রেখেই বা এনসিপির দাবি অনুযায়ী এনসিপির সাথে সলা পরামর্শ করেই আমরা ধারণা করি যে তাদের সাথে সলা পরামর্শ ছাড়া তো তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই টাইম ফ্রেমটি উল্লেখ করেননি, নিশ্চয় আলোচনা করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি বিএনপিকে ইগনোর করা হয়নি? যখন এনসিপির এক ধরনের মব ক্রিয়েট করা হলো, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান করা হলো আন্দোলনের মাধ্যমে, একটা কথিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং জামাতের সমর্থনে বিএনপি তো দাবি জানিয়ে আসছিল যে এইভাবে রাজনৈতিক দলের কার্যক্রম বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক হবে না, তখন বিএনপিকে ইগনোর করা হয়নি। এখন পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি যদিও মুখ রক্ষার জন্য তারা আনন্দ প্রকাশ করেছে যা আওয়ামী লীগ রাজনীতি
বন্ধ হওয়াতে। এদিকে লন্ডনে যে বৈঠক হলো, পরবর্তী যে সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান উল্লেখ করলেন যে নির্বাচন কমিশন খুব দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটা যে একেবারে ফালতু একটা বক্তব্য, মানুষের চোখে ধুলা দেওয়া, সেটি প্রথম থেকে বলে আসছি। এটা নিয়ে আবার বিএনপির মধ্যে নানান কেন্দ্রিক নাটক আমরা দেখতে পাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের বললেন যে এই যে ঘোষণাটি সংবাদ সম্মেলনে, এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়, সেখানে কোনো রাজনৈতিক দল বা বিএনপি অথবা সরকারের কোনো সই স্বাক্ষর নেই, তো সেটার উপর ভিত্তি করে আমি কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করব। খুবই স্বাভাবিক কথা, খুবই সত্য কথা। এই মন্তব্য তিনি যখন করলেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বললেন যে লন্ডনের যে সিদ্ধান্ত হয়েছে সেটি সরকারের পক্ষ থেকে যেন অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হয় আনুষ্ঠানিকভাবে, এবং তারা যেন একটা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি লন্ডনে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি আবার কি বলছেন, ব্রাজিলের রাষ্ট্রদূত যখন তাদের মধ্যে যখন বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার, তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নির্বাচনের দিনক্ষণ যেটা, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে, সেটা তো আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচন তারিখ কমিশন থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করবো, নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। এটা কেমন কথা? সরকারের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে? দিনক্ষণ তারা স্পষ্টভাবে ঘোষণা করতে পারে, কিন্তু টাইম ফ্রেমটা তো বা রোডম্যাপটা তো সরকারের পক্ষ থেকে যেতে হবে, তারপর নয় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তো এইগুলো জেনে শুনে বিএনপির পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা, বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, তা স্রেফ মানুষের সঙ্গে নাটক করা, এটি আমরা মনে করছি। এবং এই নাটক তো সর্বদিক থেকে চলছে, সরকারের পক্ষ থেকে চলছে, সরকারের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে চলছে। যেমন আমার মনে হয় শুরু থেকে বলে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ট্রাপে ফেলা বিএনপিকে। নিশ্চয় জামাত বা এনসিপির সঙ্গে আলোচনা ছাড়া তিনি এটি করেননি, করার কথা নয়। যদিও অনেকে বলেন তিনি বেশ চালাক লোক, সাংঘাতিক মাত্রায় তিনি খুব অতিমাত্রায় চালাক, তিনি কখন কি করেন ঠিক বোঝা যায় না। তবে এখনো পর্যন্ত আমার মনে হয় যে তাদের পরামর্শে সবকিছু হচ্ছে, এবং জামাত যা করছে এবং এনসিপির যে বিরোধিতা, সেটিও নাটকের অংশ। নাটক সব জায়গায়, এই নাটকের ক্রস ফায়ারে পড়ছে সাধারণ মানুষ। আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন যে নির্বাচনের জন্য বা নির্বাচন কমিশনের ঘোষণার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না, একটু একটু সহনশীল হতে হবে। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উদ্গ্রীব ছিল, অন্যান্যদের অভিযোগ ছিল যে বিএনপি কেন এতটা উতলা হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য, যদিও তাদের কথাগুলোকে আমি সমর্থন করি না, বরঞ্চ বিএনপি রাইট ট্র্যাকে ছিল। এখন আবার তাদের যে ভুল পাল্টে গেল, সেটি অনেক ধরনের সন্দেহের সৃষ্টি তো করেছেই। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই ভুল পাল্টেছেন কিনা, তিনি সেফ এক্সিটের জন্য বিএনপির সাথে সত্যি সত্যি কোনো ধরনের সমঝোতা করেছেন কিনা, তা তো আমরা জানি না। তবে সবকিছু যে নাটক, আবারও সেটি বলতে হয়। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে একটা গুজব বিষয়ে কথা বলতে এলাম। আমি মাঝে মাঝে কোন গুজব চোখে পড়লে জনমনে বিভ্রান্তি এড়ানোর জন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করি যে এই বিভ্রান্তিটা নিয়ে একটু কথা বলা দরকার, এই জন্যই কথা বলে থাকি। আপনারা গত কয়েকদিন যাবৎ খেয়াল করছেন বা বেশ কিছুদিন যাবৎ যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিশেষ করে শান্তি রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায় একটা অবদান রাখে। একই সাথে বাংলাদেশের মানুষ এসব বাহিনীতে যারা কাজ করে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বিতা আসে, এমনকি সৈনিক পর্যায়েও মিশনে অংশগ্রহণ করলে তারা অর্থনৈতিকভাবে বেশ খানিকটা স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এ যাবৎ প্রায় লাখের কাছাকাছি জাতিসংঘের যখন থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীগুলো অংশগ্রহণ করে,
প্রায় 1 লক্ষের কাছাকাছি অংশগ্রহণ করেছে এবং সব সময় 5 থেকে 7 হাজার সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে থাকে এবং সেই মিশন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বাংলাদেশ স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। সরকারে কে আছে এটি ডাজ নট ম্যাটার। এই মুহূর্তে একটি সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আজ আছে কাল নেই, যে কোনো সময় বালির বাঁধের মতো ভেঙে চুরমার হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। কিন্তু আমার দেশ সবার আগে, আজকে যদি দেশ শান্তিরক্ষী মিশন থেকেও ক্ষতিগ্রস্ত হয়, সেটি নিঃসন্দেহে আমার কাছেও খারাপ লাগবে, কষ্ট লাগবে। আমি এক কথায় যদি উত্তর দেই যে শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ প্রত্যাহার হচ্ছে কি হচ্ছে না, এই মুহূর্তে এক কথায় উত্তর হচ্ছে না। এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই, বরঞ্চ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি অংশ নতুন করে অংশ নিতে যাচ্ছে। আমি একদম রিসেন্ট যদি খবর বলি, আগামী 19 জুন বিমান বাহিনীর একটি দল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আপনারা জানেন কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে দেশটি সফর করে এসেছিলেন, সেই দেশে আগামী 19 জুন সেই দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটি দল। তাহলে এই উদাহরণটিতেই বুঝতে পারেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ প্রত্যাহার হয়নি। এই খবরটি বলে যে জাতিসংঘ থেকে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন প্রদানে কোনো বাধা নেই, নতুন করে প্রদান করা হচ্ছে। এই গুজবটার সূত্রপাত আমার কাছে যেটি মনে হয় যে আমরা গত এপ্রিলে জানতে পেরেছিলাম যে গোপন খবরের প্রেক্ষিতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাজেট অফিস জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা তাদের অর্থ যে দেয় সেই অর্থ প্রত্যাহার করবে এবং এটি ছিল গোপন সংবাদ। গোপন সংবাদের ভিত্তিতে রয়টার্স এটি প্রকাশ করে দিয়েছিল। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংবাদটি গত এপ্রিলে যে সংবাদটি হয়েছিল এটি নিঃসন্দেহে উদ্বেগের, কারণ জাতিসংঘে টোটাল অর্থায়নের একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র দেয়, তারপরে দ্বিতীয় স্থানে আছে চীন, এভাবে বিভিন্ন দেশগুলো দেয়। জাতিসংঘ চলে কি দিয়ে? জাতিসংঘ সদস্য দেশগুলোর চাঁদা দিয়ে কিন্তু চলে। জাতিসংঘ সনদে সুস্পষ্ট ভাবে লেখা আছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা, তারা কি হারে চাঁদা দেবে এবং অন্যান্যরাও কিভাবে চাঁদা দেবে একদম সুস্পষ্ট করে লেখা আছে। সেই জাতিসংঘ সনদের লেখা অনুযায়ী, সনদ অনুযায়ী টোটাল জাতিসংঘের যে ফান্ড, সেই ফান্ডের 22% দেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই শান্তিরক্ষী মিশনে দেয় 27%। এইভাবে দ্বিতীয় অবস্থানে আছে চীন। জাতিসংঘের টোটাল ফান্ডে চীন দেয় 12% এবং জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে 15.2% প্রদান করে। তো চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘে ফান্ড দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু জাতিসংঘ বন্ধ হবার উপক্রম হবে। প্রায় 40% উপরে ফান্ডের যোগান দেয়। এই ফান্ডটি যদি বন্ধ হয়ে যায়, জাতিসংঘ আসলে অচল হয়ে যাবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হু থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাবার এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত শান্তিরক্ষী মিশন থেকে যে বেরিয়ে যাবে বা বেরিয়ে গেছে, এটি বাজেট অফিস, হোয়াইট হাউসের বাজেট অফিস প্রস্তাব করেছিল। এখনো পর্যন্ত এটি ইমপ্লিমেন্ট হয়নি যে জাতিসংঘ থেকে বা জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে বেরিয়ে যাচ্ছে। 1 অক্টোবর থেকে জাতিসংঘের বাজেট সময়কাল শুরু হয়, এখনো কয়েক মাস বাকি আছে। এখন এটি দেখবার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি শান্তিরক্ষী মিশন থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। বেরিয়ে গেলে স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য দেশের উপরে যেমন প্রভাব পড়বে, বাংলাদেশের উপরে প্রভাব পড়বে। পৃথিবীর বিভিন্ন দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে, বাংলাদেশেরও একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। স্বাভাবিকভাবে ফান্ড কমে গেলে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ কমে যাবে। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে দেখবার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এমন ঘটনা ঘটায়, সেক্ষেত্রে অন্যরাও ঘটাতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে হাঁটে অন্যরাও ঘটাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে এমন ঘটনা ঘটাবে গত এপ্রিলে এমন আলোচনা হয়েছে, কিন্তু আজকে আমরা জুন মাসে কথা বলছি, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি, বা সীমিতই যদি করতো তাহলে বিমান বাহিনীর একটি দল নতুন করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের উদ্দেশ্যে রওনা দিত না।
কাজেই উদ্বেগের কিছু নেই, উৎকণ্ঠার কিছু নেই। উদ্বেগের একটাই আছে, উৎকণ্ঠার একটাই আছে যে বাংলাদেশে এই মুহূর্তে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এবং জনস্বার্থ বিরোধী সরকার আছে। এটি উদ্বেগের বিষয়, উদ্বেগের কারণ। এই উদ্বেগের কারণটার কারণে আরো নানা বৈশ্বিক কারণ ঘটতে পারে। বাংলাদেশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে পারে, কূটনৈতিক সহযোগিতা কম পেতে পারে আগামী দিনগুলোতে। এগুলো আমাদের উদ্বেগের কারণ আছে, নিশ্চয়ই উদ্বেগের কারণ আছে। এই জন্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, এটি দ্রুত বিদায় নিয়ে একটি রাজনৈতিক সরকার আসতে হবে দেশের স্বার্থে এবং সব দলের সব মতের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সেটাই প্রত্যাশা করি খুব তীব্রভাবে। সেই দিন খুব শীঘ্রই আসুক, তাহলেই